মাছ এবং আরেকটি হলো চিংড়ি মাছ। এই দুটো মাছের প্রতি আমাদের কিন্তু একটা অন্য রকমের ভালোবাসা বা প্রীতি রয়েছে। একই রকমভাবে এই চিংড়ি চাষের ক্ষেত্রেও কিন্তু মাছ চাষি ভাইদের একটা অন্য রকমের উৎসাহ রয়েছে। আমাদের এখানকার চিংড়ির বাইরের বাজারে একটা বিশাল চাহিদাও রয়েছে, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো আজকে বন্ধুরা আমরা কথা বলবো চিংড়ি চাষ লাভজনক করতে করণীয়, অর্থাৎ আমরা কি কি করতে পারি এই চিংড়ি চাষকে লাভজনক করার জন্য। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রীয় প্রধান ডক্টর দেবাশিস দে। ডক্টর দেবাশিস দেকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। তো ডক্টর দে, যেরকম আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আমাদের চিংড়ির প্রতি কিন্তু একটা অন্যরকমের ভালোবাসা রয়েছে, এবং চিংড়ি চাষের জন্য যে মাছ চাষিরা চিংড়ি চাষ করেন তাদের একটা অন্যরকমের উৎসাহ রয়েছে, এবং বিদেশের বাজারে এর একটা বর্ধিত চাহিদা ক্রমশ আসছে। তো এই যে চাহিদা বা এই যে চিংড়ি চাষের যে প্রেক্ষাপট ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেইটা যদি একটু প্রথমেই আপনি বলেন। দেখুন, আজকে আমরা যদি দেখি ভারতবর্ষ কিন্তু মাছ চাষে অনেকটাই এগিয়ে গেছে। 1950 সালে এই মাছের উৎপাদন ছিল মাত্র 8 লাখ টন। সেখানে আজকে যদি আমি 2022-23 সালের ডেটা দেখি, সেখানে আমরা পৌঁছে গেছি 175 লক্ষ টন। আচ্ছা, আপনি বুঝতেই পারছেন এর মধ্যে আমাদের এই যে নোনা জলের মাছ এর টোটাল এটা হচ্ছে 10 লাখ টন, তার মধ্যে একমাত্র চিংড়ি হচ্ছে 9 লাখ টন। আপনি বুঝুন যে চিংড়ি একটা বড় অংশ। এর মধ্যে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের দিকটা, পশ্চিমবঙ্গে কিন্তু এই যে চিংড়ি আগে ছিল আমাদের এটা বাগদা চিংড়ি, হ্যাঁ, তো 94-95 সালে যখন 90-এর দশকে একটা রোগের প্রাদুর্ভাব ঘটে, আমরা হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস বলি, সেই রোগের প্রাদুর্ভাবের ফলে যে আমাদের বাগদা চিংড়ি চাষ কিন্তু মুখ থুবড়ে পড়ে। তখন ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেয় যে অপরিকল্পিতভাবে কোনো চিংড়ি চাষ চলবে না, এবং ভারত সরকার 2005 সালে একটা কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি অ্যাক্ট পাশ করেন, এবং তাতে একটা পরিবেশ বান্ধব চিংড়ি চাষ কিভাবে করা যায় তার একটা গাইডলাইন তৈরি করেন। আচ্ছা, সেই হিসেবে 2006 সালে আমাদের কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি প্রতিষ্ঠা করা হয়, এবং আজকের দিনে আমরা যে ভেনামি চিংড়ি দেখছি, সেই ভেনামি চিংড়ির চাষ কিন্তু ভারতবর্ষে শুরু হয় ভালোভাবে 2009। এই 2009-10 যে আমাদের তখন প্রোডাকশন ছিল 1 লাখ টন, আমাদের ভারতবর্ষে ছিল 1 লাখ টন, সেটা এসে দাঁড়িয়েছে 9 লাখ টন। তার মধ্যে আজকের দিনে পশ্চিমবঙ্গে যদি দেখেন, পশ্চিমবঙ্গে 22-23 সালে এর প্রোডাকশন সংখ্যা হচ্ছে 62,000। আচ্ছা, আগে কিন্তু এই পশ্চিমবঙ্গে 21-22 সালে কিন্তু থেকে বেশি ছিল 88,000। কিন্তু কিছু চাষি আবার কিন্তু বন্ধ করে দিচ্ছে, কিছু কারণবশত তারা বন্ধ করে দিচ্ছে, আমরা আসবো সেই আলোচনায়। অর্থাৎ চিংড়ি চাষ কিন্তু পশ্চিমবঙ্গে এখন একটা বিরাট অংশ জুড়েই রয়েছে, তাই তো? তো আপনি ভেনামি চাষের কথা বলছিলেন, আর এটা দেখা যাচ্ছে যে অধিকাংশ চাষি কিন্তু ভেনামি চাষ করতেই আগ্রহী হচ্ছেন এখন। তার কারণটা কি? চাষিরা কিন্তু ভেনামি চিংড়ি চাষে আগ্রহী হন, তার কয়েকটি কারণ আছে। যেমন ভেনামি চিংড়ির জিনগতভাবে উন্নত নির্দিষ্ট প্যাথোজেন মুক্ত চারা পাওয়া সম্ভব। এই চিংড়ির বৃদ্ধির হার বেশি, যেহেতু জিনগতভাবে উন্নত বললাম আমি, এর বৃদ্ধির হার বেশি, এর বেঁচে থাকার হার বেশি, এবং এ সহজেই একটা জায়গায় মানিয়ে নিতে পারে, এবং এর সহ্য ক্ষমতা, টেম্পারেচার কম হয়ে গেল 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত এ সহ্য করতে পারে। আচ্ছা, তো তার মানে এর সহনশীলতা একটু বেশি, এবং এর হচ্ছে পুষ্টির চাহিদা অন্যান্য চিংড়ির থেকে কম। এবং আরেকটি জিনিস আছে, যেটা এই চিংড়ি ছোট অবস্থাতেও এর ডিমান্ড আছে, মানে এর একটা বিক্রয় মূল্য পাওয়া যাবে। তো এই সমস্ত কারণের জন্যই চাষিরা কিন্তু এই ভেনামি চিংড়ির দিকে বেশি করে যান। তাহলে এই যে ভেনামি চিংড়ি চাষ, সেই চিংড়ি চাষে যদি একজন চাষি ভাই সাফল্য পেতে চান, তাহলে তাকে প্রথমে কি কি করতে হবে? ভেনামি চিংড়ি চাষে সাফল্য পেতে গেলে চাষিদের প্রত্যেকটি স্টেপে সতর্ক থাকতে হবে। প্রথমেই তাকে যথাযথভাবে পুকুর প্রস্তুতি করতে হবে, তারপর তার সঠিকভাবে বীজ নির্বাচন করতে হবে, কোথা থেকে তিনি বীজ নেবেন, এবং সেটাকে মজুত করার সময় নির্দিষ্ট খুব ভালোভাবে তাকে মজুত করতে হবে, এবং ভালো পুষ্টিমানের ফিড আপনাকে চয়ন করতে হবে, এবং উপযুক্ত খাদ্য ব্যবস্থাকে ভালো রাখতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য পেতে পারবেন। তার সাথে সাথে আপনাকে উপযুক্ত জৈব নিরাপত্তা ব্যবস্থা, যেটাকে আমরা বায়োসিকিউরিটি বলি, সেই বায়োসিকিউরিটি আপনাকে তার ব্যবস্থা রাখতে হবে, এবং পুকুরের জলের গুণাগুণ
সেই মানগুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার থ্রু আউট দ্য কালচার, তাহলে কিন্তু চাষিরা সাফল্য পেতে পারে। একে একে আসি, এই যে যে পর্যায়গুলো আপনি বললেন সেগুলোকে যদি একটু ক্রমান্বয়ে জেনে নেওয়া যায় তাহলে বোধহয় বেশি ভালো হয়। এই যে প্রথমেই আপনি বললেন পুকুর প্রস্তুতির কথা, তাই তো? একজন চাষি ভাই তার পুকুরটাকে কিভাবে যথাযথ প্রস্তুত করতে পারবে? প্রথমেই কিন্তু চাষ করার আগে পুকুরের তলদেশ ভালোভাবে শুকোতে হবে, এমন ভাবে শুকোতে হবে যেন মাটি ফেটে যায়, 1 থেকে 2 ইঞ্চি মাটিতে ফাটল ধরে। তো এই মাটি ফাটলের পরে সেই উপরিভাগের মাটিটা, তলদেশের যে উপরিভাগের কালো মাটি, বর্জ্য পদার্থ যুক্ত যে মাটি, সেটিকে কিন্তু তুলে ফেলতে হবে। এমন জায়গায় ফেলতে হবে, কাছাকাছি ফেললে হবে না, যাতে আবার চলে আসে পুকুরের মধ্যে, সেটা যেন না হয়, একটু দূরে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে হলো মাটিগুলোকে তুলে। এরপর তলদেশের মাটির যে পিএইচ, সেই পিএইচটাকে জেনে সেই অনুযায়ী তাকে আমাদের চুনের ব্যবহার করতে হবে। ধরুন তলদেশের মাটির পিএইচ 6.5, মাটির উপযুক্ত পিএইচ হচ্ছে 7 থেকে 8। তো সেই মাটির পিএইচ ঠিক করতে গেলে আপনাকে পোড়া চুন 230 কেজি পার হেক্টরে দিতে হবে। আচ্ছা। যদি আপনি এগ্রিকালচার লাইম বা আপনার যদি লাইমস্টোন পাউডার যদি ভাবেন, সেটা মোটামুটি করে 250 কেজি পার হেক্টরে লাগবে। আর ডলোমাইট যদি আপনি ব্যবহার করেন পিএইচ কারেকশন করতে, তাহলে কিন্তু 280 কেজি ডলোমাইট দিতে হবে। এটা জেনে নেওয়া দরকার প্রথমে যে তার পিএইচটা কত। এবং যদি পুকুরে আগের ক্রপে যদি ইএইচপি থাকে, ইএইচপি একটি ডিজিজ, মারাত্মক ডিজিজ, হ্যাঁ, তো এন্টেরোসাইটোজোয়ান হেপাটোপেনাই বলি, হ্যাঁ, এটা মাইক্রোস্পোরা ডিজিজ, স্পোর হয়, এটা পরজীবী ঘটিত এই ডিজিজ, তাই যদি হয়ে থাকে আগের ক্রপে, আগের ক্রপে, আগের চাষে, তাহলে কিন্তু এই মাটিকে পিএইচ কে কিন্তু মোটামুটি 12 করতে হবে। তার জন্য 6 টন পার হেক্টরে আপনাকে পোড়া চুন দিতে হবে এবং 7 থেকে 15 দিন ফেলে রাখতে হবে। তো এইভাবে আপনাকে পুকুরের তলদেশটাই কিন্তু তৈরি করে ফেলতে হবে। আচ্ছা, এবারে তো তাহলে পরের পর্বটা আসছে জল প্রবেশ করানো। একদম। সেটা কিভাবে করবে সেটা একটু যদি বলে দেন। পুকুরের মাটি যখন তোলা হয়ে গেল, চুন প্রয়োগের পর কিন্তু আমাদের জল নিতে হবে। পাম্প করে বা জোয়ারের জল আমরা নিতে পারি। তো প্রথম জোয়ারের জল নেব না, জোয়ার মিডলের থেকে নিতে হয় জোয়ারের জল, যাতে নোংরা কম ঢোকে। তো জোয়ারের জল যখন আমরা নেব, আমরা জোয়ারের জলটাকে 3 স্টেপে ছেঁকে নেব। 40, 60 এবং 80 মেশ ব্যবহার করে জলটাকে আমাদের ঢোকাতে হবে, এবং এমন ভাবে ঢোকাতে হবে যাতে কমপক্ষে 1.2 মিটার ডেপথটা হয় জলের। জল ঢোকানোর পর কিছু ডিস্টার্ব না করে 3 দিন রেখে দিলেন। তারপরে সেটাকে কিন্তু শোধন করতে হবে। শোধন কি দিয়ে করব? আমরা ব্লিচিং পাউডার বা ক্লোরিন, এমন ব্লিচিং পাউডার দেব মোটামুটি করে 500 কেজি পার হেক্টরে, যাতে করে মোটামুটি করে ওই 20 ppm ক্লোরিন থাকে জলে, সেই রকম ভাবে শোধন করব। শোধন করার পরে যখন ক্লোরিন দিয়ে দিলাম, শোধন হলো, সেই অবস্থায় আমরা 3 দিন রেখে দেবো। 3 দিন পরে জলকে কিন্তু ক্লোরিন মুক্ত করতে হবে। হাওয়া মেশিনের সাহায্যে আমরা ক্লোরিন মুক্ত করব। জলে আমরা হাওয়া মেশিন লাগিয়ে দেবো। ক্লোরিন মুক্ত করার পরে ওই জলে আমরা একটা জৈব রস আমরা প্রয়োগ করব। সেই জৈব রসটা কিভাবে তৈরি করব? যে আমাদের চিটে গুড় আছে, চিটে গুড় 1 টিন মোটামুটি 20 কেজি, এবং 1 বস্তা ধান মানে 60 কেজি ধানের গুঁড়ো, এবং তার সঙ্গে 4 কেজি ইস্ট, এটা যে একটা ড্রামে 200 লিটার জলে ভিজিয়ে দিই, এবং 48 ঘন্টার মধ্যে ওটা গেজে উঠবে। সেই জলটা ছেঁকে আমরা প্রয়োগ করব। জৈব রস দেওয়া হলো। জৈব রস দেওয়ার পরে 1 দিন পরে আমরা কিন্তু ওখানে একটু সয়েল অ্যান্ড ওয়াটার প্রোবায়োটিক দেবো। ওকে, প্রোবায়োটিক দেবো। ওটা দেওয়ার পরে 2 দিন পরে একটু আমাদের ডলোমাইট ইউজ করব 200 কেজি পার হেক্টর প্রতি, এবং তার পরের দিনে একটি আমরা প্ল্যাঙ্কটন বুস্টার দেবো। প্ল্যাঙ্কটন বুস্টার দিতে, কারণ কি প্রাথমিক অবস্থায় আমাদের জলে প্ল্যাঙ্কটনের দরকার, উদ্ভিদ কণা, প্রাণী কণার দরকার, মাছগুলো ছাড়ার পরেই যাতে ওরা খাবারটা পায়। সেই জন্য আমরা প্ল্যাঙ্কটন বুস্টার দেব। হ্যাঁ, তো এই প্ল্যাঙ্কটন বুস্টার আমাদের শিবা আর কি কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা একটি প্ল্যাঙ্কটন বুস্টার তৈরি করেছে, তাই প্ল্যাঙ্কটন প্লাস নামে, এবং এটা খুব কার্যকরী, এবং ওটা 120 কেজি পার হেক্টরে ওই সময় দিয়ে দিতে হবে। তার 5 দিন পরে আমরা কিন্তু এটা রেডি হয়ে যাবে যে বীজ মজুত করার জন্য। এবার চলে এলাম পরের পর্যায়ে, এই বীজ মজুত করা বা চারা মজুত করা, যাই বলি না কেন, সেই সময়ে কি কি করতে হবে? আমিও ধাপে ধাপেই এগোতে চাইছি। হ্যাঁ, একদম। তো যখন জল আপনার তৈরি হয়ে গেল, এবারে আমাদের বীজ মজুত করতে হবে। তো বীজ মজুত করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বীজ যেন ভালো হয়। তো বীজটা ভালো করার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের, এই যে আমি একটু আগেই বলছিলাম প্রথমেই, কোস্টাল অ্যাকুয়াকালচার অথরিটি, হ্যাঁ, যারা আপনার একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, তো তারাই কিছু হ্যাচারিকে ওরা সার্টিফিকেট দিয়েছে,
সার্টিফাইড হ্যাচারি। তো সেই সমস্ত সার্টিফাইড হ্যাচারি থেকে, রেপুটেড হ্যাচারি থেকে আমাদের কিন্তু বীজটা সংগ্রহ করতে হবে, আচ্ছা, প্রথম কথা। এবং দেখে নিতে হবে ওই হ্যাচারি থেকে যখন আমরা বীজ নিচ্ছি সেটা ডিজিজ ফ্রি সার্টিফিকেট দিচ্ছে কিনা। তারপরে আরেকটা জিনিস দেখতে হবে যে এই বীজের সাইজগুলো যেমন একই হয়, তার মানে এটা ইন্ডিকেট করবে যে এটা একই ব্যাচের সিড, সেটা হতে পারে, ইউনিফর্ম সাইজটা হতে হবে। আচ্ছা, এবং সিডটা মোটামুটি করে 12 দিন ওল্ড হতে হবে, মানে PL12 মোটামুটি। এবং দেখতে হবে বীজগুলো ইয়ে করার আগে, মজুত করার আগে দেখতে হবে বীজগুলো অ্যাক্টিভ আছে কিনা, কারণ বীজগুলো ধরুন আমাদের দক্ষিণ ভারত থেকে আসে, হ্যাঁ, আমাদের পলিথিন বন্দি হয়ে, এবং তারপরে ছাড়ার পরে ওরা দেখতে হবে ছাড়ার আগে যে ওরা অ্যাক্টিভ আছে কিনা, নাহলে আপনি ছাড়লেন সে বাঁচলো না। সেই জন্য আগেই টেস্ট করে নেওয়া উচিত। সেই জন্য চাষিদের করতে হবে কি, একটি সার্কুলার মানে গোল পাত্রে বীজগুলো জলের মধ্যে ঢেলে দিলাম, তারপরে জলটা ঘুরিয়ে দিলাম, একটা সার্কুলার মোশন। এবং যদি বীজগুলো সব মাঝে চলে আসে তাহলে জানতে হবে যে বীজগুলো কিন্তু অ্যাক্টিভ নয়, ভালো কোয়ালিটির নয়। আচ্ছা, ঠিক আছে। তো সেই জন্য সেইটা আমাদেরকে দেখতে হবে অ্যাক্টিভ কিনা। যদি ওরকম হয় তাহলে কিন্তু আপনাকে জানতে হবে যে বীজ ভালো নয়, তখন আপনাকে সতর্কতা নিতে হবে যে আমি এই বীজ মজুত করব কি করব না। যখন বীজটা সে সংগ্রহ করছে সেই সময় কি কোনোভাবে সে যে বুঝে নিতে পারবে যে বীজটা ভালো বীজ কি ভালো বীজ নয়, তার কি কোনো উপায় আছে? একটাই উপায়, একটা হচ্ছে সার্টিফিকেট, আমি বললাম ডিজিএসপি সার্টিফিকেট নিতে হবে। দ্বিতীয়ত কয়েকটা আমাদের টেস্ট করে নেবো ছাড়ার আগে। আচ্ছা, এক নম্বর বললাম আমি সার্কুলার মোশন দিয়ে দেখতে হবে, এবং বোঝা যাবে কিছু স্ট্রেস টেস্ট করা হয়, হ্যাঁ, ফরমালিন দিয়েও টেস্ট করা হয় যে ওগুলো কতটা বাঁচলো। মানে যদি আমাদের 90%-এর বেশি ফরমালিন দেওয়ার পর 90%-এর বেশি বাঁচে তাহলে জানবো বীজটা ভালো। আচ্ছা, তো স্ট্রেস টেস্ট করা হয়, স্যালিনিটি দিয়েও এভাবে টেস্ট করা হয়। একটু নুন স্যালিনিটি বাড়ানো হলো, যেই স্যালিনিটিতে আসতে তার থেকে বেশি স্যালিনিটি বা কম স্যালিনিটি করা হয়, তো করে দেখা হয় যে এর বাঁচনের হার কেমন, তবেই বোঝা যায় যে ওই বীজের গুণগত মানটা কেমন। আচ্ছা, ঠিক আছে, বীজগুলো স্ট্রেস সহ্য করতে পারবে কি পারবে না, ভালো কোয়ালিটি কিনা। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, বীজটা নেওয়ার পরে আপনাকে কিন্তু ওই মজুতের আগে কিন্তু পুকুরে ছাড়ার আগে আপনাকে সইয়ে নিতে হবে পুকুরের জলের সঙ্গে, হ্যাঁ, যে পরিবেশের সঙ্গে এটাকে সইয়ে নিতে হবে আস্তে আস্তে। আপনাকে তার লবণতা, তার তাপমাত্রা, পুকুরের যে জলের তার সঙ্গে সইয়ে নিয়ে তবে কিন্তু মাছটা ছাড়তে হবে। তো এইবারে চলে আসি খাবারের কথায়। বীজ দেওয়া হলো, সবকিছু হলো, কিন্তু এই যে চিংড়ির বৃদ্ধিটা, তার যে ফলনটা, সেটা কিভাবে ভালো হবে, কি কি খাবার দিতে হবে, কিভাবে তার যত্ন করতে হবে, সেটা একটু যদি বলে দেন। দেখুন, চিংড়ি চাষে খাদ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা হলো 50-60% যে খরচ সেটা হচ্ছে খাবার পিছনেই যায়। সেই জন্য চিংড়ির খাবারটা কিন্তু পরিপূরক হতে হবে। খাদ্যটা পরিপূরক না হলে কিন্তু ভালো রেজাল্ট দেবে না। তো ভালো মানের খাদ্যর বৈশিষ্ট্যই হলো এই খাদ্যটা খেয়ে চিংড়ি ভালো বাড়বে এবং তার খাদ্য রূপান্তরের হার কম হবে, যেটাকে আমরা FCR বলি। দেখবেন চাষিরা FCR বলে, খাদ্য রূপান্তরের হার। ওকে, 1 কেজি চিংড়ি হতে কত কিলো ফিড লাগলো, সেটা কম হতে হবে। আর কি না, এই খাদ্য ব্যবহারের ফলে যাতে যে জলের যে গুণগত মান বা চিংড়ির স্বাস্থ্যের উপর কোনো প্রভাব না পড়ে, খারাপ প্রভাব না পড়ে, সেটা দেখতে হবে। সেই জন্য আমাদের ভালো খাবারে কি করতে হবে, যে ভালো খাবারের দানার সাইজগুলো একই রকম হবে, কোনো ভাঙা বা গুঁড়ো থাকা চলবে না ওই খাবারের মধ্যে। খাদ্যের মধ্যে একটা তরতাজা ভাব, ফ্রেশলি প্রিপেয়ার্ড ভাব থাকতে হবে, একটা হালকা মেছো গন্ধ থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে খাদ্যে ফাঙ্গাস বা ছত্রাক থাকবে না, বা দলা পাকানো থাকবে না খাদ্যটা। এবং খাদ্য দ্বারা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাদ্য দানার জলের স্থায়িত্ব, সেটা মোটামুটি করে 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা থাকতেই হবে জলের স্থায়িত্ব। এবং ওই খাদ্যের, এই ভ্যানামি চিংড়ির জন্য যে খাদ্য, সেটার মোটামুটি করে প্রোটিন 34-35%, 34-35% প্রোটিন এবং 5-6% ফ্যাট থাকতে হবে, তবেই জানবো আমরা খাবারটা ভালো। মানে খাদ্য তালিকা চয়ন করার সময় এগুলোকে দেখে নিতে হবে। ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। এবার এই ধরনের খাদ্য দিতে গেলে একজন চাষির যেটা খরচ হবে এবং যে ধরনের খাদ্যতে তারা গুণমানটাও ঠিক ঠিক করে পাবেন এবং তার সেক্ষেত্রে খরচটাও কিছুটা কম হবে, দিনের শেষে আর কি, যাতে আমার কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা লাভবান হতে পারে, সেইটাও তো আমাদের একটু দেখতে হবে। নিশ্চয়ই।
তা সেইটা কি করে সম্ভব? দেখুন, অ্যাকচুয়ালি এখন কিন্তু এই চিংড়ি চাষের খাবারের দাম কিন্তু খুব বেড়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই এই প্রশ্নটা করছি এবং আপনাকে। বাজারে যে সমস্ত খাবার পাওয়া যায় দেখবেন দাম হচ্ছে মোটামুটি করে ৮৬ থেকে ৯২ টাকার মধ্যে আছে এখনকার সমস্ত বাজারে এবং খাবার। চাষি ভাইদের মুখে এই কথা প্রায়শই শোনা যাচ্ছে। একদম। এবং সেই জন্য সেই দিকে তাকিয়ে আমাদের যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের যে আমাদের সংস্থা, কেন্দ্রীয় নোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থা, আমরা গবেষণা করে একটি ভালো গুণমানের কিন্তু স্বল্প মূল্যে যাতে পাওয়া যায় সে সমস্ত একটি আমরা চিংড়ি খাদ্যের প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি। এবং সেই খাদ্যের প্রযুক্তি আমরা একটি স্টার্ট আপকে দিয়েছি। তারা কিছুদিনের মধ্যেই বাজারে কিন্তু সেই চিংড়ির খাদ্য বাজারে নিয়ে আসছে। এবং তারা ফ্যাক্টরি টু ফার্ম এই কনসেপ্টে, এই কনসেপ্টে তারা কিন্তু চিংড়ির কাছে স্বল্প মূল্যে এই খাবার দেবে। মানে কিছুটা হলেও চাষিরা একটু বেশি লাভবান হতে পারবেন, বা এই যে একটা চিন্তা খাবারের পেছনেই অনেকটা টাকা চলে যাচ্ছে সেই দুশ্চিন্তা থেকে খানিকটা হলেও তারা মুক্ত হতে পারবে, তাই তো? একদম। যদি সঠিক খাদ্য পরিচালন ব্যবস্থা সম্বন্ধে একটু জানতে চাই, সেই সম্পর্কে যদি একটু পরামর্শ দেন। দেখুন, চিংড়ি চাষে খাদ্য পরিচালন ব্যবস্থা কিন্তু অপরিসীম গুরুত্ব তার। খাদ্য পরিচালন ব্যবস্থা ভালো বলতে আমাদের চাষিদের প্রথমে জানতে হবে, তিনটি জিনিস জানতে হবে। আমি কতটা পরিমাণে খাবার দেব, কতবারে দেব, আর কখন দেব। এই তিনটি যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। একদম ঠিক। সেই জন্যই প্রথমে খাবার যখন পরিচালন ব্যবস্থার প্রথমে এই তিনটি কথা মনে রাখতে হবে। তাহলে খাদ্য কতটা পরিমাণ দেব সেটা জানার জন্য তাহলে আমাদের কি করতে হয় না, যে কতটা চিংড়ি পুকুরে আছে তার ভরটা জানতে হবে, বায়োমাস। কারণ আমরা সমস্ত কিছুরই আমরা যখন খাবার দিই তার দৈহিক ওজনের উপর ভিত্তি করে। ঠিক। এবং সেই জন্য আমার জানা উচিত পুকুরে কতটা চিংড়ি আছে, তার দৈহিক ওজন কত, সেই হিসেবে আমি কিন্তু খাবার দেব। কিন্তু প্রথমের দিকে যদি দেখি, প্রথম ১ মাস তখন চিংড়ির ওজন আপনি বুঝতে পারবেন না। সেই জন্য তখন একটা আন্দাজ মতো খাবার দিতে হয়, যে প্রথমে যখন ছাড়া হলো তখন প্রতি লাখ সিডে ২ কেজি খাবার। আচ্ছা। এবং প্রত্যেক দিন প্রথম ১০ দিন ৪০০ গ্রাম করে বাড়িয়ে যাব, তারপরে ১০ দিন ৫০০ গ্রাম করে, তারপরে ১০ দিন ৬০০ গ্রাম করে, এই করে ৩০ দিন আমরা পার করব। সেটা মোটামুটি করে আন্দাজ, ওকে, এবং অভিজ্ঞতা। এবং তারপরে ৩০ দিনের পরে কিন্তু আমরা স্যাম্পলিং করে তার ওজন জেনে যাব, চিংড়ি কতটা হলো। এবং একটা আমরা যে চেকটি পর্যবেক্ষণ করে তার যে বেঁচে থাকার হার, এবং জাল ফেলে চারিদিকে পুকুরে জাল ফেলে তার বেঁচে থাকার বাঁচনের হারটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানতে পারবো পুকুরে কতটা পরিমাণে আমাদের চিংড়ি আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের খাবার দিতে হবে, প্রথম কথা। ঠিক আছে। এবং এই খাবার যদি আমাদের বেশি হয়, কখনোই আমরা কিন্তু খাবার বেশি দেবো না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। খাবার বেশি দিলেই পুকুরের তলদেশ খারাপ হবে, সেটা তার পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং ডিজিজ আসবে, রোগের প্রাদুর্ভাব ঘটবে। প্রয়োজন মতো খাবার দিতে হবে। এবং মনে রাখতে হবে, বৃষ্টির দিন বা যেদিনে খোলস বেশি সংখ্যায় ত্যাগ করবে সেদিনে কিন্তু খাবার অর্ধেক করে দিতে হবে। এবং চিংড়ির সাইজ অনুযায়ী তার প্যালেটের সাইজটা, আমাদের যে খাদ্যের দানার যে সাইজ, সেটা আমাদেরকে নির্ধারিত করতে হবে। এবং আমরা কতবার দেবো যদি দেখি, তাহলে ১৫ দিনে ২ থেকে ৩ বার, এবং তারপর থেকে এটা 4 বার যাব, এবং শেষের দিকে ৯০ থেকে ১২০ দিন 5 বার করে খাবার দেব। এবং এগুলো খাবার দেওয়ার মোটামুটি করে সময় ওই 4 ঘন্টা ছাড়া ছাড়া আমরা খাবারটা দিতে পারি। আপনি বলছিলেন ডক্টর দে জৈব নিরাপত্তা ব্যবস্থার কথা, তো সেই জৈব নিরাপত্তা ব্যবস্থা কিভাবে নেওয়া যেতে পারে? দেখুন, চিংড়ি চাষের জন্য জৈব নিরাপত্তা ব্যবস্থা নিতে হলে আমাদেরকে কয়েকটি স্টেপ নিতে হবে, যাতে করে খামারে কোনো রোগ জীবাণু ঢুকতে না পারে। তার জন্য প্রথমে চাষের পুকুরে পাখির প্রবেশ আটকানোর জন্য পুকুরের ওপর একটা জালের আচ্ছাদন দিতে পারি আমরা। পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে দিতে পারি, যাতে কোনো প্রাণী প্রবেশ করতে না পারে। এবং খামারে প্রবেশের আগে সেখানে পটাশ জলে পা ডুবিয়ে প্রবেশ করতে হবে। এবং ঢোকার আগে আমাদের আয়োডিনের দ্রবণে হাত ধুতে হবে। এবং প্রত্যেক পুকুরের জন্য, যদি আপনার খামারে অনেকগুলো পুকুর থাকে, তাহলে প্রত্যেক পুকুরের জন্য তার খাবার যে বালতি থাকে বা বাকেট থাকে, যে পাত্র থাকে, সেটা আলাদা আলাদা করতে হবে প্রত্যেক পুকুরের জন্য। এইগুলো কথা মনে রাখতে হবে। আর মাটিটা চিংড়ি চাষের জন্য যে জায়গাটা আমরা বেছে নিচ্ছি, সেই জায়গা বা সেই জলাশয়ের যে মাটিটা, সেই মাটিটা কিরকম হওয়া উচিত বা তার কি কি গুণাগুণ থাকা প্রয়োজন? দেখুন, চিংড়ি চাষের জন্য বেলে দোআঁশ
বা কাদা মাটি উপযুক্ত। এই মাটির পিএইচ মোটামুটি 7 থেকে 8 হতে হবে। সেই মাটিতে জৈব কার্বন 1.5 থেকে 2% থাকতে হবে, এবং যে অ্যাভেলেবেল নাইট্রোজেন বা লভ্য নাইট্রোজেন যেটা, সেটা 50 থেকে 70 মিলিগ্রাম পার 100 গ্রাম মাটিতে, এবং ফসফরাস 4 থেকে 6 মিলিগ্রাম পার 100 গ্রাম মাটিতে। এবং তার যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা বৈদ্যুতিক পরিবাহিতা মোটামুটি 4 ডেসিসিমেনের থেকে বেশি থাকতে হবে। মাটির কথা বললাম যখন, তাহলে একটু জলের কথাটাও জেনে নিই আপনার কাছে। জলের গভীরতা কেমন হওয়া উচিত, বা আদর্শ জলের গুণাগুণ কি? দেখুন, চিংড়ি চাষের পুকুরের জলের গভীরতা মোটামুটি আমি আগেই বলছিলাম 1.2 মিটার, 1.2 থেকে 1.5 মিটারের মধ্যে হওয়া উচিত, ভালো তাহলে। এবং জলের গুণাগুণের মধ্যে পিএইচ হতে হবে 7.5 থেকে 8.5। হ্যাঁ, উপযুক্ত লবণতা 15 থেকে 25 পিপিটি, এবং তার জলের স্বচ্ছতা থাকতে হবে 30 থেকে 40 সেন্টিমিটার। দ্রবীভূত অক্সিজেন 4 থেকে 7 ppm থাকতে হবে। আমাদের ক্ষারকতা 150 থেকে 300 ppm, এবং সব থেকে যেটা প্রবলেম করে ফ্রি অ্যামোনিয়া। ফ্রি অ্যামোনিয়া কিন্তু সবসময় দেখতে হবে আমাদের 0.01 ppm এর থেকে কম, এবং নাইট্রাইট 0.2 ppm এর থেকে কম। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, প্রথম কথা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পিএইচ এর যে ভ্যারিয়েশন জলের, সেটা হচ্ছে দিনে 0.5 এর পার্থক্য বেশি হওয়া চলবে না। আচ্ছা, আর হচ্ছে জলের যে স্বচ্ছতা সেটা মেনটেন করার জন্য আমাদেরকে উপযুক্ত পরিমাণে প্ল্যাঙ্কটন বজায় রাখতে মেনটেন করতে হবে। হ্যাঁ, সেই জন্য সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে প্ল্যাঙ্কটন ব্লুম যেন একটা মেনটেন থাকে। আর কি কি মূল সমস্যা চিংড়ি চাষের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে, আর তার সমাধানই বা আমরা কি করে পাবো? দেখুন, চিংড়ি চাষের এখন যদি দেখেন আন্তর্জাতিক বাজারে এর দাম কমে যাচ্ছে। হ্যাঁ, এবং সাথে সাথে এর যে তৈরি করার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, কারণ কি ফিডের দাম বাড়ছে, খনিজ লবণের দাম বাড়ছে, সমস্ত কিছু ইনপুটের দাম বেড়ে যাচ্ছে। এর ফলে চাষিরা কিন্তু এখন একটু বিমুখ হচ্ছে। আপনি 21-22-এর পর থেকে যে পরের 2 বছর কিন্তু এর প্রোডাকশন কমে গেছে। তো সেই জন্য আমাদেরকে কতগুলি কথা মনে রাখতে হবে যে এই চিংড়ি চাষকে আরো লাভজনক করার জন্য। প্রথম দিকেই আমাদের দেখতে হবে যে পুকুরের যে প্রাইমারি প্রোডাক্টিভিটি, মানে যে ব্লুম বলছিলাম, যাতে উদ্ভিদকণা প্রাণীকণা যাতে ভালো হয়, প্রথম 30 দিনে ওটা কিন্তু খুব ভালো থাকতে হবে। কারণ মাছ যখন চিংড়ি ছাড়লাম, তার প্রধান খাদ্যই হচ্ছে ওই আপনার উদ্ভিদকণা বা প্রাণীকণা। ওইটা যখনই পাবে তার কিন্তু সার্ভাইভাল বা বেঁচে থাকার হার কিন্তু বেড়ে যাবে। এবং আমাদের গুণগতভাবে উৎকৃষ্ট কিন্তু অপেক্ষাকৃত কম দামের ফিড আমি বলছিলাম এখনই, হ্যাঁ, সেটা একটা উপযুক্ত খাদ্য ব্যবস্থা অনুসরণ করে ব্যবহার করতে হবে। প্রয়োজন না হলে আমরা খনিজ লবণ ব্যবহার করব না, এবং মজুতের যে ঘনত্ব আমাদের যে গাইডলাইন আছে 60, তার বেশি করব না। 60 নাম্বার প্রতি বর্গ মিটারে, হ্যাঁ, সেটা আমরা করব না। এবং আমরা যদি এই মাছগুলোকে নার্সারি পুকুরে প্রতিপালন করে 1 মাস তারপরে ছাড়ি, তাহলেও কিন্তু ভালো রেজাল্ট দেয়, তাতেও আমাদের গ্রোথটা বাড়ে এবং খরচের হারটা একটু কমে যায়। ডক্টর দে, আগামী দিনে চেষ্টা করব আরো কিছু পরামর্শ আপনার থেকে আমরা নিতে পারি যাতে, কিন্তু আজকে আমাদের এখানেই থামতে হবে, কোনো উপায় নেই। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে শুনছিলেন আজকের আলোচনা, চিংড়ি চাষ লাভজনক করতে কি কি করণীয়, আশা করি আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও কিন্তু আজকে এই আলোচনা থেকে